আমার সকল বন্ধুদের আমি জানাচ্ছি শুভ সকাল। শুরু করতে যাচ্ছি রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতা পর্ব 9 এবং এটির 2টি অধ্যায়ে আমি পড়ব। অত্যন্ত সাহসী এবং অত্যন্ত ধৈর্যবান, পাহাড় সম্বন্ধে ভালো আইডিয়া রাখেন এমনই একজন ভদ্রলোক ছিলেন মিস্টার জিম করবেট। তার রচনা এই সত্য কাহিনী। আজ পড়ব 9 নম্বর পর্ব এবং অধ্যায় 1, আর এই অধ্যায়ের নাম সতর্কতার শিক্ষা। এমন অনেকেই আছেন যারা নিজেদের দুর্ভাগা বা অপয়া বলে ভাবেন। শিকারীদের মধ্যেও এমন লোকের অভাব নেই। এরা যখন বড় জানোয়ার শিকারে ব্যর্থ হন তখন তা দুর্ভাগ্যের কথা বলেই পার পেতে চান, দুর্ভাগ্যের জন্যই হলো না বলে মনে করেন। আমি কিন্তু তাদের সাথে একমত নই। শিকারী নিজে আশাবাদী বা নিরাশাবাদী যা কিছুই হতে পারেন, কিন্তু তিনি কোনো জন্তুকে গুলি করার জন্য বা তার ছবি তোলবার জন্য যখন অপেক্ষা করে আছেন তখন তার মনোভাব বা চিন্তাধারা সেই জন্তুর গতিবিধিকে প্রভাবিত করে থাকে তা আমি মনে করি না। ব্যর্থতা আসে যে কারণে, সেই কারণগুলি সম্পর্কে আমাদের সকলের সচেতনতা সমান নয়। আমরা ভুলে যাই যে বন্য প্রাণীদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর, বিশেষ করে খাদ্য সংগ্রহ বা আত্মরক্ষার জন্য যেসব প্রাণী এইসব ইন্দ্রিয়গুলির উপরেই নির্ভরশীল। আমাদের লোকদের তুলনায় এই ইন্দ্রিয়গুলি তাদের এতই উঁচু স্তরের যে সম্ভাব্য শিকারে নেমে যখন আমরা কিছুই দেখতে অথবা শুনতে পাচ্ছি না বলে মনে করি, তখনও তারা আমাদের চলাফেরার শব্দ শুনতে পায়, নড়াচড়া দেখতে পায়। বন্য জানোয়ার শিকারের ব্যর্থতার মূল কারণই হলো তাদের বুদ্ধি বিষয়ে ভুল ধারণা পোষণ এবং কোনো শব্দ বা নড়াচড়া না করে প্রয়োজনীয় সময়টুকু বসে থাকার অসামর্থ্যতা অথবা ধৈর্যের অভাব। মাংসাশী পশুদের শ্রবণ ক্ষমতা এবং তাদের কারোর দেখা পেলে যে কতটুকু সতর্কতা প্রয়োজন তা বোঝার জন্য আমার সাম্প্রতিক এক অভিজ্ঞতার কথা বলতে হচ্ছে। এটি একটি বাঘ নিয়ে ঘটনা। সময়টা মার্চ মাসের প্রথম দিন। মাটিতে শুকনো ঝরা পাতার গালিচা বিছানো, তার ওপরে ঝরা পড়া প্রতিটি মরা পাতার শব্দ পাওয়া যাচ্ছে। ছোট ছোট পাখিদের নড়াচড়া, খুঁটে খাওয়ার শব্দ বুঝতে পারা যায়। অনেক দিন থেকেই আমি একটা বাঘের ছবি তোলার চেষ্টা করছি। যে ঘন জঙ্গলের মধ্যে সেটা শুয়েছিল সেদিন সেটা খুঁজে পেয়েছি। অনুমানের উপর নির্ভর করে আমি একদল হনুমানকে ফলো করে জানতে পেরেছি এই বাঘটির খোঁজ আমি পেয়েছি। যেখানে বাঘটা শুয়ে আছে সেখান থেকে 70 গজ দূরে একটা ফাঁকা জমি। সেটা লম্বায় 50 গজ, চওড়া 30 গজ হবে। এই জমিটার পাশে ঘন লতায় আষ্টে পৃষ্ঠে জড়ানো একটি গাছ, আর সেই গাছটির বিপরীত দিকেই রয়েছে বাঘটা। যে দিনটির কথা আমি বলছি সেদিন সকালেই চোখে পড়েছে ফাঁকা জমিটার ওপাশে বাঘটা শিকার করা একটা সম্বরকে। দিনের বেলা শুয়ে কাটানোর মতো তেমন ঝোপঝাড় না থাকায় মরিটাকে ওখানে রেখেই বাঘটা এই ঘন ঝোপের ভেতর সরে এসেছে। আমি জানতাম বেলা পড়ে এলে ঝোপ থেকে বেরিয়ে ফাঁকা জমিটা পার হয়ে সে ওই মৃত সম্বরের মরিটার কাছে যাবে। সেই সময় ছবি তোলার সুবিধা হবে বলে এই লতায় ছাওয়া গাছটাকে বেছে রেখেছিলাম। মাটি থেকে 20 ফুট ওপরে কাণ্ডটা দুভাগে ভাগ হয়ে গেছে। আমি খুব সন্তর্পণে গাছটার
কাছে এসে দাঁড়িয়েছি কোনো আহত বাঘ অথবা চিতাকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দেওয়ার জন্যই হোক, কিংবা তার ছবি তোলার জন্যই হোক, পায়ে হেঁটে সেই কাজটা করতে হলে জঙ্গলের মধ্যে জন্তুটার সঠিক অবস্থান জানার দরকার রয়েছে। সেই কাজটা নির্ভুলভাবে করার উপায় হলো বন্য জন্তু বা পাখিদের সাহায্য নেওয়া। কোনো বিশেষ প্রাণী অথবা পাখির অভ্যাস সম্বন্ধে কিছুটা ধারণা থাকলে, ধৈর্য ধরে খানিকটা সময় চেষ্টা করলে তাদের ইচ্ছা মতো সব দিকেই চালিয়ে নেওয়া যায়। পাখিদের মধ্যে লাল জংলি মোরগ, ময়ূর, সাদা মাথা ছাতারে পাখি এবং জন্তুদের মধ্যে কাকার হরিণ আর হনুমান, এদের কাছ থেকেই এই কাজে সবচেয়ে নির্ভরযোগ্য সাড়া পাওয়া যায়। আমি জঙ্গলে ঢুকেছি যে বাঘটার ছবি তুলতে, সেটাকে খুঁজে বের করতে আমার পক্ষে কঠিন কোনো বিষয় ছিল না, কিন্তু তা করতে গেলে খানিকটা ঝুঁকি নেওয়া হয়ে যেত। কেননা বাঘটার বিশ্রামের ব্যাঘাত ঘটলে আমার উদ্দেশ্যটাই পণ্ড হয়ে যাবে, আর বাঘ তার বিশ্রামের কেউ ব্যাঘাত ঘটাক এটি কোনো অবস্থাতেই চায় না। সে কারণেই জঙ্গলের প্রহরীদের সাহায্য আমাকে নিতে হয়েছে। বাঘটা ঘনের ঝোপের ভেতর শুয়ে আছে, তার উপরে চোখ পড়লে তাদের প্রতিক্রিয়া কী হবে আমি জানতাম, আর সেটি জানা থাকায় বাঘটাকে বিরক্ত না করেই আমি আমার কাজ হাসিল করে নিতে পেরেছি। একদল হনুমান আমাকে বাঘটার সন্ধান পাইয়ে দিয়েছে। গাছের কাণ্ডটা যেখান থেকে দুভাগ হয়ে গেছে, সেই জায়গাটা লুকিয়ে থেকে আরাম করে বসার জন্য খুবই উপযুক্ত। লতা গাছটার পাতাগুলো নিখুঁতভাবে আমাকে আড়ল করে রাখবে। আমার পায়ে পাতলা রবারের জুতো যথাসম্ভব নৈশব্দ বজায় রেখেই আমি গাছটার দুটো ডালের মাঝখানে চড়ে বসলাম। 16 মিলিমিটার সিনে ক্যামেরাটা আমার সাথেই ছিল, সেটি প্রস্তুত করে নিলাম। তারপর সামনের পাতাগুলো সামান্য সরিয়ে ছবি তোলার জন্য ফাঁক তৈরি করে নিলাম। গাছের উপরে আমার জায়গাটা এমন যে ঝোপটা থেকে বেরিয়ে বাঘটার ফাঁকা জমিটা পার হয়ে মরির দিকে যাওয়া পর্যন্ত আমি প্রতিটি মুহূর্ত ইচ্ছে করলেই ক্যামেরাবন্দি করে নিতে পারি। এটি তো আর মানুষ খেকো বাঘ নয়, কাজেই এর সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি তার ছবিটাই তুলতে চাচ্ছি। ঘণ্টাখানেক চুপচাপ কাটালাম। হঠাৎ দেখলাম একজোড়া ব্রঞ্জ পাখা ঘুঘু জঙ্গল থেকে উড়ে বেরিয়ে এসে নিচু ঝোপগুলির মাথা ঘেঁষে চলে গেল। তাদের যাবার সময় কয়েক মিনিট পরেই এক ঝাঁক পাহাড়ি পিপিট পাখি আমার কাছেই মাটি ছেড়ে উঠে একটা ন্যাড়া গাছে গিয়ে বসলো। তারপর ডালগুলোর ভেতর দিয়ে খানিকটা লাফিয়ে উড়ে একেবারে ওপরে উঠে উড়ে চলে গেল। জঙ্গলের এই দুই জাতের পাখির সতর্কতা জ্ঞাপক কোনো ডাক নেই, কিন্তু উড়ে চলে যাওয়ার ধরন দেখেই বুঝতে পারলাম বাঘটাকে উঠে দাঁড়াতে দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে উড়ে পালিয়ে গেল। এবার আমি তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে কয়েক মিনিট ধরে ধীরে ধীরে আমার বাম থেকে ডানে নজর ফেরাতে লাগলাম, যাতে আমার সামনের জায়গাটা কোনো অংশের বিন্দুমাত্র নড়াচড়াও আমার দৃষ্টি এড়াতে না পারে। আমাদের সামনের ফাঁকা জমিটার কিনারা থেকে 10 ফুট দূরে 1 কি 2 বর্গ ইঞ্চি মাপের একটা জায়গায় আমার নজরটা আটকে গেল। নিশ্চয়ই একটা সাদা জিনিস নিশ্চল হয়ে রয়েছে। খানিকক্ষণ তাকিয়ে থেকে চৌকিতে ডান দিকের ঝোপগুলোর উপর চোখ বুলিয়ে নিয়ে আবার সেই সাদা জিনিসটার উপর নজর ফেললাম। এতে আমার 1 থেকে 2 মিনিট সময় লেগেছে, কিন্তু পরিষ্কার বুঝতে পারলাম প্রথম যেটাকে যেখানে দেখেছি এই সময়ের মধ্যেই সেটা সেখান থেকে সরে গেছে,
আর তখনই বুঝতে পারলাম জিনিসটা আর কিছুই নয়, বাঘের মুখের সাদা দাগ। আমার এবার বুঝতে অসুবিধা হলো না যে কোনোভাবেই হোক বাঘটাকে সন্দেহান করে তুলেছি আমি। অথচ পাতলা রবারের জুতো পায়ে দিয়ে গাছের দিকে এগোবার সময় এবং গাছে ওঠার সময় বা বসবার সময় যেন তো আমি কোনো শব্দ করিনি, কিন্তু সে যখন বিশ্রাম নিচ্ছিল সে সময়েই সন্দেহজনক কোনো শব্দ তার কানে পৌঁছেছিল। সেই কারণেই যখন মরিটার কাছে তার যাবার সময় হয়েছে, 70 গজ দূরে শুকনো পাতার উপর যেখান থেকে সে সন্দেহজনক শব্দটা পেয়েছিল সেদিকটা খুঁটিয়ে খুঁটিয়ে নজর বুলিয়ে দেখে নিচ্ছে। ভয়ের কিছু সে খুঁজে পেল না, আর ভয়ের কিছু নেই দেখে এর পরেও আধা ঘন্টা ধরে কোনো রকম নড়াচড়া না করে সে শুয়ে থাকলো। পরে উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল, হাই তুলল, তারপর ধীর নিঃশব্দ ভঙ্গিতে রাজার হালে খোলা জমিটার উপর বেরিয়ে এলো। মাথাটা ঘুরিয়ে ডানে বামে একবার দেখে নিল, তারপর জমিটা পার হয়ে সরাসরি গাছটার তলা দিয়ে মরিটার কাছে চলে গেল। বন জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে মাংসাশী প্রাণী শিকারের জন্য জঙ্গলে যেসব মাচান বানানো হয় সেগুলি প্রায় আমার চোখে পড়ে। তখন বিস্মিত হয়ে দেখি মাচানের জন্য আশেপাশের চারাগাছগুলোর বেপরোয়াভাবে কাটা হয়েছে। চোখের সামনে বাধা সরিয়ে ফেলার জন্য ডালপালা ছাঁটা হয়েছে। ছাঁটা ডালপালার সাথে টুকরো টাকরা আরও অনেক জিনিস আশেপাশে ছড়িয়ে পড়ে আছে। এসব দেখে আমি সহজেই বুঝতে পারি এই কাজগুলো কতটা নিঃশব্দে করা সম্ভব হয়েছে। কথাবার্তা হই হুল্লোড় ছাড়া এমন বিশৃঙ্খল কাজ কারবার করা আদৌ সম্ভব কিনা এসব দেখে এখন আর আমি বিস্মিত হই না, বুঝতেও পারি না। যখন শুনি বাঘ বা চিতার জন্য কয়েকশোবার মাচানে বসেও কোনো শিকারী একবারের জন্যও এদের কোনোটিকে দেখতে পায়নি, আর তাদের ব্যর্থতার দায়ভার সমস্ত চাপিয়ে দেয় তাদের নিজেদের ভাগ্যের উপর, আমি এই জিনিসগুলো একদম বুঝতেই পারি না। আমরা কিন্তু ওই মানুষকে চিতাটাকে মারতে বারবার ব্যর্থ হয়েছি বলে এমন কোনো ধারণা করা ঠিক হবে না যে আমাদের চেষ্টা বা ব্যবস্থাপনায় পরিস্থিতির বিপরীতে কিছু আমরা করে ফেলেছিলাম। অর্থাৎ আমরা করা বা না করা কাজগুলো সঠিক হয়নি। এক্ষেত্রে প্রত্যেকবার সুযোগের ক্ষেত্রেই আমরা বাধা পেয়েছিলাম ভাগ্যের দিক থেকে। নিতান্ত মন্দভাগ্যের জন্য আমরা মানুষ খেকোটাকে মারতে পারিনি, সেটি আর কোনো কারণে নয়। আমাদের দুর্ভাগ্য কীরকম, টর্চ লাইটটা সময় মতো এসে পৌঁছায়নি। এরপর ইবসনের পায়ের রগে টান ধরল। অতিরিক্ত পরিমাণ সায়ানাইড যে চিতা খেয়ে ফেলল সেটাও আমাদের একটি দুর্ভাগ্যই বটে। সর্বশেষ এটা দুর্ভাগ্য ছাড়া আর কি বলবো, বাহকের হাত থেকে জাতিকলটা পড়ে তার সবচেয়ে দরকারি হয়ে উঠবে যে দাঁতটা সেটাই ভেঙে গিয়েছিল। এই ঘটনাগুলোর জন্য দুর্ভাগ্য ছাড়া আমি আর কাকে দোষ দিতে পারি। তথাপি বাংলোয় ফিরে এসে ইবসন যখন পাউরি রওনা হয়ে গেল, মানুষকে চিতাটাকে মারতে পারার আশা তখন পর্যন্ত আমার এক চুলও টলেনি। বরং বলা যায় রুদ্রপ্রয়াগে আসার প্রথম দিকে যতটা সম্ভাবনা ছিল এখন তার চাইতে যেন আরও বেড়েছে। এখন প্রাণীটার গতি, আচরণ, ক্ষমতা সম্পর্কে আমি এবং আমরা যথেষ্ট ওয়াকিবহাল। মানুষ খেকোটার বিস্তীর্ণ বিচরণ ক্ষেত্র আয়ত্তে রাখার জন্য আমি সেটাকে নদীর একটা পারে আটকে রেখেছি। এই ব্যাপারটা আমার অস্বস্তি ও মর্মপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার এই ব্যবস্থার ফলে অলকানন্দার বাম পাড়ের লোকেরা
চিতাটার আক্রমণের আওতায় পড়ে গিয়েছিল, আর ডান পাড়ের লোকেরা কোনো রকম ঝুঁকিতেই ছিল না। সান্ত্বনা পাওয়ার জন্য এই কাজটা কোনো রকম ব্যাখ্যায় আমি যুক্তিসঙ্গত মনে করতে পারছিলাম না, কিন্তু অনুচিত জেনেও আমাকে এই ব্যবস্থাটা চালু রাখতে হয়েছিল। ইদানিং বাম পাড়ে 3-4 জন লোক মারা পড়ল। আমরা এসে পৌঁছানোর 2 দিন আগে একটি ছেলে, পরে 70 বছরের বৃদ্ধকে নিয়ে আরও 2 জন। আরও অনেক মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, কিন্তু পুল দুটো খুলে দিলে, চিতাটাকে ডান পাড়ে চলে যাওয়ার পথ করে দিলে আমার অসুবিধাগুলো কয়েকশত গুণ বেড়ে যাবে। তাতে বাম পাড়ে সাময়িকভাবে মৃত্যুর কম হওয়ার সম্ভাবনা থাকলেই সামগ্রিকভাবে গাড়োয়ালের কোনোই সুবিধা হবে না, কেননা নদীর উভয় পাড়ের লোকদের জীবনে সবই মূল্যবান। এই অলকানন্দা দুপার, যেটি রুদ্রপ্রয়াগের এলাকা, অথবা এক কথায় আমরা গাড়োয়াল বলতে পারি, এই এলাকার অধিবাসী। প্রধানত এই বিবেচনাতেই অনিচ্ছা সত্ত্বেও আমি পুল দুটো বন্ধ রাখার সিদ্ধান্তই নিলাম। অলকানন্দের বাম পাড়ের হাজার হাজার অধিবাসীর কাছে আমি কৃতজ্ঞ এবং তাদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে পারছি না, কারণ পুল বন্ধ রাখার ফলে ভয়ঙ্কর মানুষ খেকোটার সমস্ত রকম দৌরত্ব তাদের এলাকায় সীমাবদ্ধ থাকবে একথা জানেও যে কয় মাস পুলগুলো আমি বন্ধ করে রেখেছিলাম বা রেখেছি, তার মধ্যে তারা নিজেদের থেকে তারা চিতাটার চলাচলের এই বাধাগুলো অপসারণের চেষ্টা তো করেইনি, আমাকে অনুরোধও জানায়নি। পুলগুলো আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত করার পর আমি সম্ভবত বিপদ সম্পর্কে গ্রামবাসীকে সতর্ক করে দেওয়ার জন্য গ্রামে গ্রামে লোক পাঠিয়েছিলাম। নিজেও যতটা সময় পেলাম সাধ্যমাত্র পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে বলে বেড়ালাম। বিস্মিত হয়েছি এই কারণে যে গ্রামে বা পথে যত লোকের সাথে দেখা অথবা কথা হয়েছে, তাদের একজনও তাদের এলাকায় চিতাটাকে গণ্ডিবদ্ধ করে রাখার জন্য একটিবারও কোনো প্রকার অসন্তোষ অথবা অভিযোগ প্রকাশ করেনি। উপরন্তু প্রত্যেকের কাছ থেকেই শুভেচ্ছা পেয়েছি। যেখানে গিয়েছি আতিথ্য বা আপ্যায়নে কোনো প্রকার শৈথিল্য বা অবহেলা ছিল না। স্ত্রী, পুরুষ, বাচ্চা নির্বিশেষে তাদের প্রত্যেকেই আমার মতো আশাবাদী দেখে আশ্বস্ত ও উৎসাহ দিয়েছে। আমিও তেমনটি বোধ করেছি। তারা প্রত্যেকেই জানতো তাদের মধ্যে যে কোনো জনের মানুষ খেকো চিতাটার পরবর্তী শিকার হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবুও এই বলে তারা আশ্বাস দিয়েছিল যে জানোয়ারটা গতকাল মারা পড়েনি বলে আফসোসের কিছু নেই। আজ নয়তো আগামীকাল নির্ঘাত জানোয়ারটা মারা পড়বে। এই আপদের কবল থেকে তারা তাদের ঠিক মতোই উদ্ধার হয়ে যাবে। তাদের মনে দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা এই অহেতুক আপদের কবল থেকে অবশ্যই তাদের ঠিকঠাকই উদ্ধার করতে পারব। আমাকে বড় প্রীত করে তাদের এই মানসিক অবস্থা। আমি শ্রদ্ধার সাথে ওই লোকগুলিকে স্মরণ করি আমার সারা জীবনভর। বন্ধুগণ, শেষ হয়ে গেল রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতাটির 9 পর্বের প্রথম অধ্যায়। এবার শুরু করছি 2য় অধ্যায়, আর এই অধ্যায়ের নাম বুনো শুয়োরের পেছনে। আমার এই এলাকায় একজন বুড়ো মালবাহী পশুপালক বন্ধু। আমার সেই বুড়ো মালবাহী পশুপালক বন্ধুটি আগের দিনই কাটা বেড়াঘেরা আস্তানাটায় এসে পৌঁছেছিল। সে হরিদ্বারের বাজার থেকে লবণ আর গুড় নিয়ে তার ভেড়া আর ছাগলগুলোর পিঠে চালিয়ে নিয়ে বদ্রীনাথের ওপারের গ্রামগুলোর দিকে যাচ্ছিল।
লম্বা একটা পথ পাড়ি দিয়ে কাটা ঘেরে এই আস্তানায় এসে পৌঁছাতে তার দেরি হয়ে গিয়েছিল। কাটা বেড়ার কিছু অংশ দুর্বল হয়ে পড়েছিল। সন্ধ্যার আগে আগেই সে জায়গাগুলো সে আর মেরামত করে ওঠার সময় করে উঠতে পারেনি। রাতের দিকে কয়েকটা ছাগল বেড়ার ফাঁক গলে এদিক ওদিক বেরিয়ে গিয়েছিল। তাদেরই একটা শেষ রাতের দিকে রাস্তার ধারে চিতাটার হাতে মারা পড়েছে। প্রহরী কুকুরগুলোর ডাকে বুড়োটার ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু রাতে আর সে আস্তানা ছেড়ে বের হওয়ার সাহস পায়নি। সকালে দেখতে পায় তার সবচেয়ে সেরা ছাগলটাকে চিতাটা রাস্তার ধারে মেরে রেখে গেছে। এক বিন্দু মাংসও কোথায় ছয়নি। অনর্থকই চিতাটা এই প্রাণীটাকে মেরেছে। প্রাণীটা অনেকটা শেটল্যান্ড পনির মতো দেখতে, ইস্পাত রঙা একটা ছাগল। দেখতে যেমন সুন্দর ছিল তেমনি বৃদ্ধের মাল বহনের পক্ষে ছিল অত্যন্ত উপযোগী। বহু বছর ধরে মানুষের সান্নিধ্যে থাকলে এবং পরে মানুষকে হয়ে পড়লে চিতাদের স্বভাবে যে কতটা পরিবর্তন ঘটতে পারে আগের রাতে তার আচরণ লক্ষ্য করেই আমি বুঝতে পেরেছিলাম। অসম্ভব ধূর্ত হয়ে ওঠা এই জানোয়ারটার কাছে নিঃসন্দেহে প্রথম ভীতিজনক অভিজ্ঞতা ছিল কলে আটকা পড়ার বিষয়টি। কলটা টেনে 10 গজ দূরে নিয়ে যেতে যেতে ভয়ঙ্কর ভয় পেয়েই বা ক্ষিপ্ত হয়ে সে ক্রুদ্ধ গর্জন করে উঠেছিল। ওই জাতিকল নামক ভীতিজনক বোঝাটার কামড় থেকে মুক্ত হবার পর সে আর কোনো শব্দ করেনি। এরপর স্বভাবতই আশা করা গিয়েছিল সে যতটা সম্ভব দূরে সরে গিয়ে কোনো নির্জন জায়গায় বিশ্রাম নেবে, অন্তত দিন কয়েকের জন্য খিদা ভুলে থাকার চেষ্টা করবে। কিন্তু অত্যন্ত বিস্ময়ের ব্যাপার এই যে সে কল থেকে মুক্ত হওয়ার পরেও সে মরিটার কাছাকাছি ছিল। আমাদের যে গাছটায় আমরা বসেছিলাম সেই গাছতলাটাও নিরীক্ষণ করেছিল। আমাদের মাচাংটা তার লাফের নাগালের মধ্যেই ছিল, কিন্তু সৌভাগ্যবশত আগেই সেটা ইপসন তারের জাল দিয়ে ঘিরে রেখেছিল, নইলে সে রাতে কি ঘটতো বলা যাচ্ছে না। অপেক্ষমান শিকারীকে চিতা হত্যা করেছে এমন ঘটনা বিরল নয়। মধ্যপ্রদেশের একটা মানুষখেকো চিতার কথা আমি জানি। বিভিন্ন সময়ে 4 জন ভারতীয় শিকারী তার পেটে গেছে। এই চিতাটার কথা শেষ যখন আমার কানে আসে ততদিনে সে 40 জন মানুষকে মেরে খেয়েছে। তার একটা অভ্যাসই দাঁড়িয়ে গিয়েছিল সম্ভাব্য হত্যাকারীকে ধরে খেয়ে ফেলে সে। মাঝে মাঝে সে মুখ বদলের জন্য মানুষের সাথে গৃহপালিত পশুও মারছে, নির্বিঘ্নেই দিন কাটাচ্ছে। আমাদের এই মানুষ খেকোটি আম গাছটার কাছে আসার পর গ্রামের পথের সংযোগস্থলে যেখানে মাটিতে জমাট রক্ত ছিল সেদিকে গিয়ে ডান দিকে মোড় নিয়ে পায়ে চলা পথ ধরে এগিয়ে যায়। মাইলখানেক সোজা গিয়ে তীর্থ পথ ধরে চলতে থাকে। এভাবে 4 মাইল এগিয়ে এসে রুদ্রপ্রয়াগে প্রবেশ করে। সেই অঞ্চলটা তার উপযুক্ত এলাকার সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা। এখানে সে বাজারের প্রধান রাস্তা ধরে এগিয়ে 8 মাইল দূরে ইন্সপেকশন বাংলোর গেটের কাছে আসে। এসে সে মাটি আছড়ায়। গত রাতে বৃষ্টির জন্য চিতাটার পায়ের ছাপ খুবই স্পষ্ট দেখতে পাওয়া গেল। তার পদক্ষেপের মধ্যে কোনো অসঙ্গতি ছিল না। এতেই বোঝা যায় জাতিকলের ওই দাঁতের কামড়ে তার পায়ে কোনো বিশেষ আঘাত লাগেনি। সকালের নাস্তার পর বেরিয়ে আমি ইন্সপেকশন বাংলোর গেটের কাছ থেকে থাবার ছাপ ধরে পশুপালক বন্ধুটির আস্তানা পর্যন্ত গেলাম। চিতাটা যখন কাটাঘেরা আস্তানা থেকে 100 গজ দূরে পথের বাঁকে এসে পৌঁছায় তখনই
তার চোখে পড়ে বেড়া ভেঙে বেরিয়ে আসা ছাগলগুলো ইতস্তত এদিক সেদিক ঘুরছে। সে তখন রাস্তা কেটে একপাশে সরে এসে পাহাড়ের ধার দিয়ে গুড়ি মেরে ছাগলগুলোর দিকে এগিয়ে যায়। এরপর চিতাটা সেই ছাগলের দলের সেরা ইস্পাতরাঙা ছাগলটাকে মেরে তার রক্তটি শুধু খায়, পরে ফের রাস্তার দিকে ফিরে চলে যায়। কাটা ঘেরা আস্তানাটার কাছে আমি যখন আসি, সেই সময় ভেতরের মালের বস্তাগুলো থরে থরে সাজানো, শক্ত খুঁটিতে ভারী শিকল দিয়ে বাঁধা পশুপালকের পাল প্রহরী কুকুর দুটো মরা ছাগলটা এবং মালের বস্তাগুলো পাহারা দিচ্ছিল। এই বড় আকারের কালো রঙের তেজিয়ান কুকুরগুলো আমাদের এই পাহাড়ি এলাকায় প্রহরার কাজে ব্যবহৃত হয়। ইউরোপ বা ব্রিটেনে পাল প্রহরী কুকুর বলতে যা বোঝায়, এই কুকুরগুলি সেমন কুলজি মেটানো কুলীন না হলেও সুচারুভাবেই তারা তাদের দায়িত্ব পালন করে। এমনিতে চলার সময় তারা পায়ে পায়ে থাকে, কিন্তু তাঁবু ফেলার পর অত্যন্ত নিপুণভাবে বন্যপ্রাণীর হাত থেকে তাঁবুটিকে রক্ষা করে। দুটো কুকুর মিলে একটা চিতাকে মেরে ফেলার ঘটনা আমি জানি। মনিবের অনুপস্থিতিতে এরা বাইরের কোনো লোককেই ভেতরে প্রবেশ করতে দেয় না, এমন একটা ঘটনার কথা শুনেছি। একবার একটা লোক তাঁবু থেকে একটা মালের বস্তা সরাবার চেষ্টা করলে কয়েকটা কুকুর মিলে ঘিরে ধরে সেই লোকটাকে মেরে ফেলেছিল। বৃদ্ধ পশুপালকের ছাগলটাকে মারার পর চিতাটা আবার রাস্তায় ফিরে আসে। সেখান থেকে তার পায়ের ছাপ গোলা বড়াইয়ের ভেতর দিয়ে এগিয়ে আরও 1 মাইল খানেক এসে একটা গভীর খাদে সে নেমে যায়। এই খাদটা রাস্তাকে চিরে বেরিয়ে গেছে। আমাদের মাচানবাড়া আম গাছ থেকে এই খাদ পর্যন্ত দূরত্ব 8 মাইল। এই দীর্ঘ পথ ওই চিতাটা উদ্দেশ্যহীন হেঁটে পাড়ি দিয়েছে। কোনো সাধারণ চিতা থেকে অত দূরে কখনোই যাওয়ার প্রশ্নই ওঠে না। তাছাড়া খিদা না পেলে কোনো ছাগলও মারবে না। মানুষ খেকো চিতার এই পরিবর্তনটা অবশ্যই লক্ষণীয়। দীর্ঘদিন ধরে মানুষকে আক্রমণ করে মানুষকে খেয়ে এই ভয়ঙ্কর চিতাটা অন্য সব সাধারণ চিতার থেকে এক আলাদা অবস্থায় পরিণত হয়েছে। খাটটা ছাড়িয়ে সিকিমের মতো এগিয়ে বুড়ো পশুপালকের সাথে দেখা হয়ে গেল। সে রাস্তার ধারে একটা পাথরের উপর বসে তার চাকরিতে পশমের সুতা কাটছিল। তার পশুর পালটা সামনের খোলা পাহাড়ের গায়ে চড়ছে। আমাকে দেখতে পেয়ে সে তার তকলীয় পশমগুলো গায়ের আলখাল্লার পকেটে রেখে একটা সিগারেট চেয়ে নিল। তারপর আমাকে জিজ্ঞেস করলো আমি তার তাঁবুর পাশে দিয়ে এসেছি কিনা। আমি জানালাম, দুষ্ট আত্মাটার সব কাজই আমি দেখতে দেখতে আসছি। তার কুকুরগুলো মালের বস্তা এবং মরা ছাগলটা পাহারা দিচ্ছে, সেটিও দেখে এসেছি। পরে একটু থেমে বললাম, ওই কুকুরগুলো সাহস হারিয়ে অকেজো হয়ে পড়েছে। পরের বার হরিদ্বারে গিয়ে সে যেন ওগুলোকে কোনো উট আলার কাছে বেচে দেয়। বৃদ্ধ ধূমপান করতে করতে অনেকটাই সম্মতিসূচক মাথা নাড়ালো। পরে বলল, সাহেব, আমরা বুড়োরাও অনেক সময় ভুল করি, তেমনি তার ফলও ভোগ করি। এখন আমি ছাগলটা হারিয়ে ভুগছি। আমাদের যে কুকুরগুলো সেগুলি গাড়োয়ালের সেরা কুকুর, প্রত্যেকটা সাহস বাঘের মতো। তুমি জানো না বলেই এদের উটওয়ালার কাছে বেচে দেওয়ার কথা বললে। জানলে এভাবে তাদের অপমান করতে পারতে না। আমার আস্তানা তো দেখেছ, একেবারে রাস্তার ধারে। রাতে যে কোনো সময় রাস্তা দিয়ে লোক চলে আসতে পারে। সেই সময় কুকুরগুলো যাতে কোনো ক্ষতি করতে না পারে সেজন্য ও দুটোকে আমি ছেড়ে রাখিনি, বেড়ার বাইরে বেঁধে রেখেছিলাম। তার ফলে
ক্ষতিটা কিন্তু আমারই হলো। এতে কুকুরদের কোনো দোষ নেই সাহেব। ওই অবস্থা থেকেও তারা আমার ছাগল বাঁচাবার প্রাণপণ চেষ্টা করেছে। ওদের দুজনের গলায় এমন গভীর হয়ে শিকল বসে গেছে যে তার ঘাস হারে উঠতে কয়েকদিন সময় লাগবে। বৃদ্ধর সাথে কথা বলতে বলতে চোখ পড়ল গঙ্গার অনেক দূরে পাহাড়ের চূড়োর দিকে। ওখানে কি একটা প্রাণী দেখা যাচ্ছে। রং আর আকার দেখে পাহাড়ি ভল্লুক বলেই মনে হলো, কিন্তু প্রাণীটা যখন নদীর দিকে নামতে শুরু করলো তখনই পশুটাকে চিনতে পারলাম। ওটা একটা প্রকাণ্ড বুনো শুয়োর। সেটার পেছনে তাড়া করতে করতে এলো এক পাল কুকুর। তাদের পেছনে দেখা গেল লাঠি সোঁটা হাতে ছেলে বুড়ো মিলিয়ে এক দঙ্গল লোক। সবার শেষে জুটল বন্দুকধারী একজন মানুষ। পাহাড়ের চূড়ায় পৌঁছেই লোকটা বন্দুক তুলল। প্রথমে একটা হালকা ধোঁয়া উঠতে দেখা গেল, তার একটু পরেই শুনতে পেলাম একটা গাদা বন্দুকের শব্দ। সামনে আগুপিছু করে ছুটে চলা ছেলেগুলোর দলটা কেবল ছিল বন্দুকের পাল্লার ভিতর, কিন্তু দেখা গেল তাদের ভেতর থেকে কেউ পড়ে গেল না। তখন বোঝা গেল বন্দুকধারী শিকারীর গুলি সব দিকেই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। পাহাড়ের ঘাস ছাওয়া ঢাল ধরে ছুটছে তখন শুয়োরটা। তার সামনে ইতস্তত ছড়ানো ঝোপ জঙ্গল একেবারে নদীর পার পর্যন্ত গিয়ে নেমেছে। তাড়া করে আসা কুকুরগুলো ধরে ফেলার মুখে মুখে শুয়োরটা ঝোপ জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। কুকুরগুলো প্রায় সব কটাই একসাথে তার পেছনে পেছনে জঙ্গলে গিয়ে ঢুলল। পরক্ষণে পরিগ্রাহী চিৎকার করতে করতে চারপাশ থেকে কুকুরগুলো জঙ্গলের ভেতর থেকে ছিটকে বেরিয়ে এলো। কেবল বেরোনা হালকা রঙের একটা কুকুর, যে সবার আগে ঝোপ জঙ্গলে ঢুকেছিল, তাকেই বেরোতে দেখা গেল না। লাঠি সোঁটাধারী লোকজন এগিয়ে এসে ঝোপ জঙ্গলের বাইরেই ভিড় করে দাঁড়ালো। মনে হলো তারা কুকুরগুলোকে ডেকে আবার জঙ্গলে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু কুকুরগুলো দেখা গেল একেবারেই নারাজ। সদ্য সদ্য তারা দেখেছে শুয়োরটা তার দাঁত দিয়ে কী কাণ্ড করতে পারে। সেই আতঙ্কে তারা আর জঙ্গলের দিকে এগোবার সাহস পাচ্ছে না। এমন সময় পেছন থেকে বন্দুকধারীও এসে জুটল। সাথে সাথেই তাকে সবাই মিলে ঘিরে দাঁড়ালো। নদীর ওপারে পাহাড়ের গায়ে অভিনীত হচ্ছে শূকর মারার এক দৃশ্য, আর আমরা নদীর এপারে উঁচু পাহাড়ে বসে তা দেখছি। একেবারে যেন নির্বাক ছবি। ওপারের সব শব্দ মুছে গেছে নদীর পানির গর্জনে। শব্দের মধ্যে কেবল গাদা বন্দুকের ভোঁতা শব্দটা এপারে এসে আমাদের কানে বেজেছে। দেখা গেল ঝোপের দিকে মুখ তুলে লোকজন বন্দুকধারীকে কিছু একটা দেখাবার বা বোঝাবার চেষ্টা করছে, কিন্তু সেও কুকুরগুলোর মতোই পিছিয়ে রইল। ঝোপের দিকে এগিয়ে যাওয়ার কোনো লক্ষণ তার মধ্যে এখান থেকে দেখা গেল না। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল লোকটি দল থেকে সরে গিয়ে একটা উঁচু পাথরের উপর বসে পড়ল। তার ভঙ্গি দেখে আমি পরিষ্কার বুঝতে পারলাম সে বলছে তার এখন আর কিছুই করার নেই, যদি কেউ পারে সে করুক। কুকুরগুলো ত্রস্তভাবে জঙ্গলের দিকে তাকিয়ে আশপাশেই ঘুরঘুর করছিল। তাদের কয়েকটাকে প্রহার করেও শুয়োরটার মুখোমুখি এগিয়ে যেতে রাজি করা গেল না। তখন প্রথমে ছোট ছেলেগুলো ঝোপের মধ্যে থেকে পাথর ছুটতে শুরু করলো, পরে বড়রাও তাদের সাথে হাত লাগালো। এদিকে যখন এসব ব্যবহার চলছে তখন আমাদের চোখে পড়ল ঝোপের নিচ দিয়ে শুয়োরটা বালি জমির উপর দিয়ে বেরিয়ে আসছে। দ্রুত গতিতে এগিয়ে এসে সেটা খোলা জমিতে থমকে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে পড়ল। ধীরে ধীরে কয়েক পা এগোলো, তারপর আবার থামলো। এরপর ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল নদীর পানিতে।
এবার সে তার নিরাপদ এলাকায় স্বচ্ছন্দে সে সাঁতরে নদী পার হয়ে আসতে পারবে। বুনো শুয়োরেরা সাঁতারে অসম্ভব পটু। অনেকের ধারণা সাঁতারের সময় পাথরের বা খুরের ঘা লেগে তাদের গলা কেটে যায়। আসলে এসব কিছুই হয় না। নদীটিতে প্রচণ্ড স্রোত, ওটার উপর ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটার মতো সৎসাহস খুব কম জানোয়ারই আছে। কথায় বলে বুনো শুয়ারের গো বেশি। বীর বিক্রমে সে সাঁতার কেটে চলছে। দেখতে দেখতে স্রোতের টানে সে সিকিমাইল দূরে চলে গেল। তখনও সমান বিক্রমে সাঁতার কেটে চলছে। গতি এই পাহাড়ের দিকেই। সে যে নিরাপদেই এপারে এসে পৌঁছবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এমন সময় পশুপালক বন্ধু আমাকে একটা প্রশ্ন করলো, আচ্ছা সাহেব, বালি জমির ওপারে যখন শুয়োরটা দাঁড়িয়েছিল তখন ওটা কি তোমার রাইফেলের পাল্লার মধ্যে ছিল? আমি বৃদ্ধ এই পশুপালক বন্ধুর মনোভাবটা বুঝতে পারলাম। আমি বললাম, তা ছিল, কিন্তু তখন সে প্রাণের দায়ে পালাচ্ছে। এরকম প্রাণীকে গুলি করার জন্য আমি রাইফেলে এই রুদ্রপ্রয়াগে অথবা এই গাড়োয়ালে আসিনি। আমি এসেছি যাকে মোকাবেলা করতে হয়, সেই হলো মানুষ খেকো চিতা, যাকে তোমরা সবাই বলছো দুষ্ট আত্মা। বৃদ্ধ আস্তে থেমে মাথা ঝাঁকালো, তারপর বলল, সাহেব, কার কথা ঠিক যথাসময়ে তা দেখা হবে, প্রমাণ হবে। আমার সাথে তোমার হয়তো আর দেখা হবে না, তবুও আমার আশীর্বাদ রইল তোমার জন্য। এরপর কোনোদিন আমার সেই বৃদ্ধের সাথে দেখা হয়নি। বৃদ্ধ ওই মানুষটি ছিল খুবই চমৎকার। সে ছিল সম্রাটের মতো গর্বিত এবং সদা হাস্যময়। কেবল তার সেরা ছাগলগুলো চিতাটার হাতে মারা না পড়লে বা তার কুকুরের সাহস নিয়ে কেউ প্রশ্ন না তুললে তার রোদ ঝলমলে দিনের মতো হাসি মুখটিতে কখনোই কোনো ছায়া পড়ত না। বন্ধুগণ, রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতার এই যে গল্প, এই গল্পের নবম পর্ব আজকে শেষ হয়ে গেল। এরপর দশম পর্ব নিয়ে হাজির হব আগামী শুক্রবার সকাল 10টায়। আশা করি আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবার তো দরকার। আপনারা ইচ্ছা করলে লাইক বা কোনো কমেন্ট করতে পারেন অথবা শেয়ার করতে পারেন কোনো বন্ধুর কাছে। আপনাদের অনেক ধন্যবাদ। কামালের বিবিধ চ্যানেলের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।